আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ৪১তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর জাগরণ ও অধিকার। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে নারী জাগরণ ও অধিকার নিয়ে একটি প্রতিবেদন। এরপর থাকছে নারীর অধিকার নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠানের কার্যাবলী। আরও থাকছে নারীর অধিকার ও আইনের গুরুত্ব নিয়ে একজন আইনজীবীর পরামর্শ। থাকছে নারী স্বাস্থ্যসেবা নিয়ে একজন চিকিৎসকের কথা এবং সর্বশেষ থাকছে নারী জাগরণ নিয়ে একটি গান। নারীরা পুরুষের পাশাপাশি অংশ না নিলে কোনো সংগ্রামী সফল হতে পারে না। পৃথিবীতে দুইটি শক্তি আছে, একটি তরবারি এবং অন্যটি কলম। উভয়ের চেয়ে শক্তিশালী তৃতীয় শক্তি রয়েছে, তা হলো নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি একটি প্রতিবেদন। নারী মা, মেয়ে, অর্ধাঙ্গিনী। জীবনের কোনো অধ্যায় কি আছে যেখানে নারী নেই? একটি পরিবার থেকে শুরু করে পুরো রাষ্ট্রেই নারীর পদচারণা এবং সকল ক্ষেত্রেই নারী এখন এগিয়ে যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা যে নেই তা কিন্তু নয়। পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সব সময় বাধার সম্মুখীন হচ্ছে নারী। তবে সেই বাধাগুলো কাটিয়ে নারী আজ স্বমহিমায় উজ্জ্বল। সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীও আজ অবদান রেখে যাচ্ছে। একটি সুন্দর ও সুশীল সমাজ গঠনের জন্য নারী ও পুরুষের সমান উপস্থিতি প্রয়োজন। এ বিষয় বলেছেন নারী উন্নয়ন সংস্থার সভাপতি নার্গিস আক্তার। পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে তার অধিকার প্রতিষ্ঠার জন্য। তাহলেই আসলে সত্যিকার অর্থে সুন্দর এবং সুষ্ঠু একটা সমাজ আমরা গঠন করতে পারবো। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি নারীর অধিকার নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠানের কার্যাবলী। মহিলাদের জন্য বিশেষ কতগুলি সুবিধা দিয়ে থাকে, বিশেষত যারা দুস্থ, গরিব এবং অসচ্ছল কর্মজীবী মহিলা, তাদের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর একটা বিশাল বড় প্রকল্প নিয়েছে। এটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে মহিলারা, যারা কর্মজীবী মহিলারা আছে, যেমন গার্মেন্টস কর্মী, তারপরে যারা ধান্দায় যে মিলে কাজ করে, বিভিন্ন উদ্যোক্তা হিসেবে কাজ করে, এইসব মহিলাদেরকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে একটা প্রজেক্টের মাধ্যমে ওদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সেটা হলো যে তারা মাসিক ৩৫০ টাকা করে একটা ভাতা পায় সর্বকালীন অবস্থায়, ২ বছর পায়। সেটা ওরা ওদেরকে আবার আমাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ কিছু এনজিও আছে, তারা এইসব মহিলাদেরকে ট্রেনিং দেয়, যাতে স্বাস্থ্য পরিচর্যা কিভাবে করতে হবে, শিশুর যত্ন কিভাবে নিতে হবে, তারপরে টিকাটা কেন দেওয়া দরকার এবং নিয়মিত
কোথায় পাওয়া যায়, কিভাবে দেওয়া যাবে, দিতে হবে, এবং গর্ভকালীন মায়েদের পুষ্টির প্রয়োজনীয়তা কি, পুষ্টিটা ঠিক মতো না হলে যে গর্ভকালীন যে বাচ্চাটা তার গর্ভে আছে সেই সুস্থ বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করতে গেলে তার কি কি পুষ্টির দরকার, তার শারীরিক যত্ন কেন কিভাবে দরকার, এইসব এই বিষয়গুলি নিয়ে আমাদের সঙ্গে মহিলা বিষয়ক অধিদপ্তরের সঙ্গে প্রশিক্ষণ দিয়ে থাকে। আর তাদের পুষ্টিকর খাবার জন্য প্রতি মাসে 350 করে টাকা ভাতা হিসেবে তাদেরকে দেওয়া হয়। এইভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর বিশেষ করে ওই মধ্য বলা যাবে না, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মায়েদের এইসব সেবা দান করে থাকে। আর মাতৃত্বকালীন অবস্থায় গর্ভবতী হওয়ার পরে যারা মা হয়ে যায় সেই সব মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতারও ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আমাদের মাতৃত্বকালীন ভাতাটা ইউনিয়ন কমিটির মাধ্যমে নির্বাচন করা হয়। তাদেরকেও 2 বছর এই মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়, যেটা মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য, সুস্থ সবল শিশু যাতে জন্মগ্রহণ করেছে সেই শিশুটা যেন আমাদের দেশের একটা ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, কারণ শিশুরাই তো দেশের ভবিষ্যৎ। তাদেরকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর এই একটা পদক্ষেপ নিয়েছে। এছাড়া মহিলা বিষয়ক জেলা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ তারা তাদের উঠান বৈঠকের মাধ্যমে উঠান বৈঠকের মাধ্যমে মানুষের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এইসব শিক্ষা দিয়ে থাকে যে শিশুর পরিচর্যা কিভাবে, শিশুকে খাদ্য কিভাবে দেওয়া হবে, তারপরে শাল দুধ যেটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়, এইসব বিষয়গুলি মহিলা বিষয়ক অধিদপ্তরে মাঠ পর্যায়ে যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের মাধ্যমে এটা আমরা করে থাকি। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার, একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি নারীর অধিকার ও আইনের গুরুত্ব নিয়ে একজন আইনজীবীর পরামর্শ। আমি অ্যাডভোকেট মোহাম্মদ রকিবুল ইসলাম রকিব, জেলা জাজকোট মুন্সিগঞ্জ। আমাদের দেশে যে নারী সমাজ আছে, এই নারী সমাজ সম্পর্কে আমাদের দেশের সংবিধানে এবং প্রচলিত আইনে তাদের বিভিন্ন দেশে যেমন নারীদের প্রতি যেমন সমস্যা আছে, বিভিন্ন সমাধানও আছে। সংবিধানের 2 ভাগের 10 অনুচ্ছেদে আছে যে জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ, সর্বস্তরে জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, এটা বলা হয়েছে। সেকেন্ডলি কথা হলো যে সংবিধানের 27 অনুচ্ছেদে আরও বলা আছে যে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ এখানে নারী পুরুষ যারাই আছেন তারা সকলে প্রত্যেককে সমান। বিশেষ করে সংবিধানের মধ্যে এই 2টা অনুচ্ছেদ সম্পর্কে নারীদেরকে বিশেষভাবে নারী ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এছাড়া সংবিধানের আরও বিভিন্ন অনুচ্ছেদে আছে, বাট এই 2টো অনুচ্ছেদেই পূর্ণাঙ্গভাবে বলা হয়েছে। তা আমাদের দেশে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন 2003, সেখানে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেখানে যেমন আছে যে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন 2003-এর 4-1 আছে, যেটা কোনো দহনকারী পদার্থ দ্বারা যদি কোনো নারীকে মৃত্যু ঘটানোর চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। আর যদি আহত করলে সেখানে তার আহত করলে যেমন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, মুখমণ্ডল, স্তন বা যৌনাঙ্গ যদি নষ্ট হয় সেখানেও তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডে 1 লক্ষ টাকা জরিমানা। এছাড়া এই কয়েকটা জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় যদি এই দাহ্য পদার্থ দ্বারা যদি ক্ষতি হয়, সেই ক্ষেত্রে তার একটা ব্যক্তি সাজা হতে পারে 14 বছর এবং সর্বনিম্ন 7 বছর এবং 50,000 টাকা অর্থদণ্ড। আর নিক্ষেপ যদি করে, দাহ্য পদার্থ নিক্ষেপ করে, সেখানে যদি ক্ষতি না হয় তারপরে 7 বছর সর্বোচ্চ এবং সর্বনিম্ন 3 বছর এবং 50,000 টাকা জরিমানা। ইভেন আমাদের যে নারী শিশু আইনের 5 ধারা আছে, সেখানে 5 ধারা কেউ যদি নারী পাচার করে তার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 20 বছর, তবে সর্বনিম্ন 10 বছর হবে। তারপর 7 ধারা অপহরণ আছে। অপহরণে যদি কোনো নারীকে যদি অপহরণ করা হয় তাহলে সেখানে তার যাবজ্জীবন বা 14 বছর এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত করা হয়।
তারপরে আমাদের দেশে যে 8 ধারা আছে, কোনো নারীকে যদি আটক রেখে মুক্তিপণের আদায় করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হবে। এরপরে আমাদের 9 ক আছে, কোনো নারীর সম্মতি ছাড়া তাকে সম্ভ্রম হানি করিলে বা আত্মহত্যার প্ররোচনা করিলে সে ব্যক্তি সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 5 বছর। আমাদের নারী শিশু 9 একে আছে, কোনো নারীকে ধর্ষণ করিলে, যদি ধর্ষণ করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড। এবং 9-2 আছে, ধর্ষণের ফলে যদি কারো মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত 1 লক্ষ টাকা জরিমানা আছে। এবং এই 9-3 আছে, এই ক্ষেত্রে ধর্ষণের ফলে কেউ যদি আহত হয় তাহলে তার আহত হইলে তখন সেই যার দ্বারা এই অপরাধটা সংঘটিত হয়েছে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত 1 লক্ষ টাকা জরিমানা আছে। আর 4 কতে আমাদের আছে, মৃত্যু বা আহত করার, ধর্ষণের ফলে মৃত্যু বা আহত করার চেষ্টা করলে সেখানে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর ধর্ষণ হয়নি বা ধর্ষণের যদি চেষ্টাও করে তারপরেও তার সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 5 বছর এবং অর্থদণ্ডে দণ্ডিত। আবার পুলিশ হেফাজতে থাকাকালীন, যেখানে 9-5 বলা হয়েছে, পুলিশ হেফাজতে থাকাকালীন যদি কোনো নারী ধর্ষিত হয়, যার হেফাজতে থাকাকালীন ধর্ষিত হয়েছিল, যিনি হেফাজতের দায়িত্বে ছিলেন, তার সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 5 বছর এবং তার 10,000 টাকা জরিমানা আছে। এরপরে আসা যাক আমাদের যে নারী শিশুর 10 ধারাটা, এই 10 ধারাটা যেটা হলো যৌনপীড়ন। কোনো নারীকে যদি যৌনপীড়ন করা হয় বা তাকে দেখে কোনো ধরনের অঙ্গভঙ্গি করে বা তাকে যদি কোনো ব্যক্তির যৌন কামনা চরিতার্থ করার জন্য যদি তার কোনো শরীরের কোনো অংশ স্পর্শ করে তাহলে সেই ব্যক্তির সর্বোচ্চ 10 বছর সাজা এবং সর্বনিম্ন 3 বছর এবং অর্থদণ্ড আছে। এরপর 11 ক, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত, এই নারীরা বিয়ের পরে যারা স্বামী কর্তৃক এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেই ক্ষেত্রে হইলো আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন 2003-এর 11 ক, যেটা যৌতুকের জন্য স্ত্রীর কাছে যৌতুকের দাবি করলে সেই ক্ষেত্রে যদি তার এই যৌতুকের জন্য মারপিট করিয়া তার যদি মৃত্যুবরণ হয়, সেই একটা নারীর যদি মৃত্যুবরণ হয়, সেই ক্ষেত্রে সেই স্বামীর বাবা মা যারাই এর সাথে জড়িত থাকুক না কেন, প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর যদি এই যৌতুকের জন্য, যেটা 11 খতে আছে, যৌতুকের জন্য যদি মারাত্মকভাবে জখম করে সেই ক্ষেত্রে যাবজ্জীবন বা 12 বছর এবং সর্বনিম্ন 5 বছর এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আর 11 গ, যে সমস্ত মামলা আমাদের কোর্টে সবচেয়ে বেশি প্রচলিত হয়ে থাকে, সেটা হলো কাউকে যৌতুকের জন্য সাধারণ জখম করা, স্ত্রীকে সাধারণ জখম করলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছরের সাজা এবং সর্বনিম্ন 1 বছর এবং অর্থদণ্ড আছে। এরপরে আসা যাক যে আমাদের নারী শিশু আইনের যে 13 ধারাটা, ধর্ষণের ফলে যখন কোনো সন্তান জন্মলাভ করে সেই সন্তানের কি হবে? সেই সন্তান হলো মায়ের যে আত্মীয় স্বজন আছে, মায়ের বাড়ির আত্মীয় স্বজনের কাছে বড় হবে, তিনি পিতা বা মাতা উভয়ের পরিচিত হবে এবং তার 21 বছর পর্যন্ত রাষ্ট্র তার ব্যয়ভার বহন করবে। এটা আমাদের আইনে আছে। তবে 21 বছর অধিক যদি কোনো মেয়ের যদি বিয়ে না হয়, তারও অধিক সময় যদি তার লাগে, সেক্ষেত্রে সরকার বহন করবে। আর যদি কোনো পঙ্গু বা শারীরিক প্রতিবন্ধী, যতদিন পর্যন্ত তিনি পরিশ্রম করার বা অর্থ উপার্জন করার ক্ষমতা অর্জন করতে না পারবেন, ততদিন পর্যন্ত আমাদের এই সরকার ব্যয়ভার গ্রহণ করবে। তারপর নারী শিশু আইনের যে 14 ধারাটা আছে, যদি কোনো সংবাদ মাধ্যমে এই যে পরিচয়টা, যে নারীটা নির্যাতিত হলো বা যে শিশুটা নির্যাতিত হলো, যদি তার এই কেউ বাধা নিষেধ করে, যেই ব্যক্তি দায়ী এটা প্রকাশ করার জন্য, তার 2 বছর সর্বোচ্চ এবং 1 লক্ষ টাকা তার জরিমানা আছে। আর এই সম্পদটা যেই ক্ষেত্রে যে এতক্ষণ আমি যে সাজার কথা বললাম, যে অর্থদণ্ডের কথা বললাম, এই অর্থদণ্ড ব্যক্তি বা যার সম্পদ আছে, ক্যাশ টাকা নেই কিন্তু সম্পদ আছে, তার থেকে সেটা আদায় হবে। যদি তার সেই মুহূর্তে কোনো টাকা নাও থাকে, তারপরে পরবর্তীতে যদি তিনি মালিকানা হয়, কোনো সম্পদের মালিক হয়, সেই সম্পদ থেকে তিনি তার যে সাজা হয়েছিল বা যে অর্থদণ্ড করা হয়েছিল সেটা পরিশোধ হবে। তবে অন্যান্য দাবিও যদি অন্য কোনো মানুষের দাবি থাকে, সেই দাবিটা পরে, কিন্তু এই দাবিটা আগে
পূরণ করতে হবে। এছাড়া আমরা যে কোর্টে সবচেয়ে বেশি আমাদের মামলা মোকদ্দমা পরিচালিত হয় সেটা হলো 1980 সনের যৌতুক নিরোধনের 4 ধারা। এই 4 ধারার মধ্যে সেখানে যদি কোনো নারীর নিকট যৌতুক চাওয়া হয় এবং যৌতুকের জন্য তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে যদি তিনি প্রমাণ করতে পারেন তাকে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর পর্যন্ত অথবা জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত। আমাদের দেশে এত আইন রয়েছে, প্রচলিত আইন আছে, যে আইন দ্বারা নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, নারীরা তাদের ন্যায় বিচার পেতে পারে। এজন্য আমাদের মানবাধিকার সংস্থা, লিগ্যাল এইড, বিভিন্ন সংস্থা রয়েছে। তারপরেও আমাদের দেশে হয়তো নারীরা অনেকেই আইন সম্পর্কে অজ্ঞ, অনেকেই গরিব অসচ্ছল পরিবারের মানুষরা লিগ্যাল এইড বা মানবাধিকার সংস্থা চিনে না, যার ফলে তারা সঠিক ন্যায় বিচারটা পায় না। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি নারী স্বাস্থ্য সেবা নিয়ে একজন চিকিৎসকের কথা। আসলে সত্যি কথা বলতে কি, আসলে একটা মেয়ে মানে হলো একটা মা। একটা মেয়ের জীবন শুরু থেকে শুরু করে বয়সন্ধিকাল যে সময় তার জীবনের পরিবর্তনগুলো শুরু হয়, সেই সময় থেকে সে আসলে বাচ্চা নেওয়ার জন্য শরীরটাকে তৈরি করতে থাকে। অতএব এই সময়টাকে আসলে তাকে যদি শরীরটাকে ঠিক না রাখা হয়, তাহলে সে যে জীবনে যে বয়সে সে মা হবে, তার ওই অপুষ্টিটা থেকেই যাবে। সে নিজেও অপুষ্টিতে ভুগবে, যে একটা জেনারেশন তৈরি করবে, যে বাচ্চাটা তৈরিকে সেও অপুষ্টির শিকার হবে, যার জন্য আমাদের পরের জেনারেশনটা কিন্তু আসলে সেরকম সুস্থ একটা আমরা জেনারেশন পাবো না। 1 আর 2 হলো, এটা হলো বয়সন্ধিকালের সময়। বলবো যে বয়সন্ধিকাল মানে যত বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাকে তৈরি করতে হবে তার শরীরটাকে, সে যাতে একটা পরিপূর্ণ মা হতে পারে। এবং মা যখন হবে, যখন তার বিয়ে হলো, মা হচ্ছে যে সময়টা, এটা আসলে একটা ঝুঁকিপূর্ণ সময়। এখন যে সময়টা সে মা হবে এবং এই মায়ের মা হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, ডেলিভারি পর্যন্ত, এবং বাচ্চা হওয়ার পরেও 2 বছর পর্যন্ত আমরা বলি মায়ের বুকের দুধ খাবে, এই পুরো সময়টাই আসলে একটা নাজুক সময়। এই সময়টা পুরো সমস্তটা সময় আসলে উচিত একজনের বিশেষজ্ঞ বা কোনো স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিয়ে সেইভাবে চলা এবং সেই নিজের পুষ্টির দিকে নজর দেওয়া। আর একটা খুব নাজুক সময় যায় মেয়েদের, সেটা হলো মাসিক যখন বন্ধ হয়ে যায় বা একটু বয়সটা শেষ হয়, যখন রিপ্রোডাক্টিভ এজ হলো বাচ্চা নেওয়ার ক্ষমতা যখন তার শেষ হয়ে যায়, তার সাইকোলজিক্যাল যেমন পরিবর্তন আসে, আর একটা পরিবর্তন আসে দৈহিক কিছু পরিবর্তন আসে, যেটা হরমোন কমে যায় শরীর থেকে। এই হরমোনের কমে যাওয়ার জন্যে তার শরীরে কিছু সমস্যা তৈরি হয়, যেমন তার হার্টে ক্ষয় হয়, তার হৃদরোগ বাড়ে, তার শরীরের কিছু উপসর্গ। এটা আসলে ঠিক যারা ফিল করতে পারে তারা বুঝবে যে হঠাৎ করে হয়তো খুব গরম লাগছে, খারাপ লাগছে, সাইকোলজিক্যাল মানসিকভাবে সে দুর্বল। এছাড়া আরও কিছু অসুখ আছে যেটা আসলে এক্সপ্লেইন করা যায় না। তা এই সমস্যাগুলার থেকে সে যাতে একটু ভালো থাকে, সেই ভালো থাকার জন্য আসলে স্বাস্থ্যকর্মী অথবা কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং অবশ্যই তাকে পারিবারিকভাবে সারাউন্ডিংস যারা আছে, তার আশেপাশে যারা আছে, তাদের সাপোর্ট থাকা উচিত, যাতে সে এই সময়টা ঠিক সময় ঠিক কাজটা করতে পারে এবং ভালো থাকতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আমি আসলে স্পেসিফিকলি এটা জানতে চেয়েছিলাম যে পুরুষদের যে কেন বেশি দরকার, এটা এখানে আমার ক্ষেত্রগুলো চলে আসছে। আমি আসলে ওইটাই বলতে, আমি আসলে ওইটাই আপনার মুখ থেকে চাচ্ছি যে হ্যাঁ, পুরুষদের যে মেয়েদের এই কারণে আমি এটাই বলেছিলাম যে একটা মা কিন্তু একটা মা না, একটা মেয়ে হলো একটা মা। সেজন্য বলেছি যে একটা পুরুষ কিন্তু সে চলার পথে সে কোনো একটা সময় বাবা হয়ে গেল, কিন্তু তার কিন্তু শারীরিক পরিবর্তনগুলো সে আসছে না। অতএব এই পরিবর্তনগুলো কিন্তু সে মা হতে গেলে মেয়েটাকে এই পরিবর্তনগুলো নিজের শারীরিকভাবে পরিবর্তনগুলো মায়ের মধ্যেই লক্ষণীয়। এর জন্য মায়ের আসলে পুরুষের তুলনায়
মায়ের দেখাটা বেশি দরকার। তাছাড়া আর একটা জিনিস যেটা হয় সেটা হলো মেয়েদের কিন্তু মাসে মাসে একটা রক্তক্ষরণ হয়, যে কারণে কিন্তু সে এমনিতেই যদি অনেকে দেখা যায় স্বাভাবিকভাবে একটু বেশি রক্তক্ষরণ হয়, অতএব এই সময়টা যদি খেয়াল না করা হয় তাইলে কিন্তু সে অপুষ্টির শিকার হতেই থাকে। যে জিনিসটা আসলে একটা ছেলের তুলনায় মেয়ের পাবার রাইট বেশি এক, আর হলো আর বাচ্চার সময় তো আমি বললামই যে বাচ্চার সময়টা পুরাটাই তো মাকে বহন করতে হচ্ছে। আর আর মাসিক শেষ হওয়ার পরে মানে যেটা মেনোপজ বলি আমরা, এই পরিবর্তন মেয়েদের যেমন প্রকট হয় আর ছেলেদের এরকম প্রকট কিছুই হয় না। ছেলেরা আসলে একটা বয়স হলে আলটিমেটলি তার হয়তো এরকম হয় যে তার বাচ্চা হওয়ার ক্ষমতাটা কমে যাবে, কিন্তু শারীরিকভাবে পরিবর্তনগুলো আসলে ওইভাবে শেষ বয়স পর্যন্ত বোঝা যায় না আসলে। এই জন্যই আসলে মেয়েদেরকে উচিত ছেলেদের তুলনায় একটু বেশি করে খেয়াল করা শারীরিক। এবার ক্ষেত্রগুলো মোটামুটি চলে আসছে, আরেকটু যদি সংক্ষেপে একদম বলে দিতে চাই এই পর্যায়ে এই সময় মেয়েদের স্বাস্থ্যসেবা বেশি প্রয়োজন। তারপরে বলি স্পেসিফিক যেটা যে সময় হলো বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালটা করকম বলি আমরা এই 11, 12, 13, 14 এরকম বছর বয়স সময়টা। তারপরে হলো আমরা হলো সবচেয়ে সুন্দর বাচ্চা হওয়ার টাইমটা বলি আমরা 18 থেকে 25 বছর। তারপরে হতে পারে যে কোনো বয়সে, এবং বাচ্চা গর্ভকালীন সময় এবং বাচ্চা যে সময় দুধ দিচ্ছে মানে 2 বছর পর্যন্ত, এই সময়টা পুরাপুরি, এবং যে সময়টা মানুষের মেনোপজ বলি, যে সময় মানুষের মানে বাচ্চা হওয়ার ক্ষমতাটা চলে গেল, হরমোনটা কমে গেল, এই সময়টা স্পেশালি সারা জীবনই তো দেখতে হবে মেয়েদেরকে, কিন্তু স্পেশালি এই 3টা সময় আসলে বেশি করে খেয়াল করা উচিত। নারী আসলে যা, তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায় তখন তার আকর্ষণ করার শক্তি 1000 গুণ বেড়ে যায়। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।